হৃদয়ে রহপ্রিয় লেখিকা রায়কথা পর্ব ৫। পৌষের কুয়াশায় চাদর চিরে সোনালি রোদে যখন মাহিরে ঘুম ভাঙল, তখন বাইরের রোদের তেজ বাড়ন্ত বেলায় ইঙ্গিত দেয়। চোখ কষলে তাকাতেই সে এক মুহূর্তের জন্য অপ্রস্তুত হয়ে পড়ল। সে ঘরে একা নেই, যার থাকার তিনিও নেই, বরং একদল কৌতূহলী মানুষের মাঝখানে সে যেন এক প্রদর্শনী বস্তু। খাটের একপাশে ৩-৪ জন বাচ্চা হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে, আর দরজার ওপাশে ঘোমটা টেনে মহিলারা নিচু স্বরে ফিসফিস করছেন। খাটের কিনারেই বসে আছে এক জরাজীর্ণ বৃদ্ধা। লাঠিতে ভর দিয়ে মাহিরের দিকে মুখটা এগিয়ে নিয়ে ফোকলা দাঁতে এক চিলতা রহস্যময় হাসি দিলেন তিনি। তারপর খুব নির্লজ্জভাবে বলে উঠলেন, ওরে জামাই, আর কয় বেলা ঘুমাবা? খাবার তো জুরান হয়ে যাইতেছে। মুখখানা তো দেখি শুকায়া আমসি হয়ে আছে। বউ কি সারা রাত তোমারে ঘুমাইতে দেয় নাই নাকি বাপু? চোখ মুখ তো দেহি ফোলা, কিসের এত ধকল গেল শুনি? আমি কিন্তু তোমার দাদি শাশুড়ি, বুঝছনি? দাদি শাশুড়ির এই সোজা সাপটা প্রশ্ন মাহির লজ্জায় আর অস্বস্তিতে স্তব্ধ হয়ে গেল। আশপাশের মহিলারা মুখ চেপে হাসতে শুরু করলেন। মাহিরের মনে হলো এই ঘরটা এক উন্মুক্ত বাজার, যেখানে তাকে নিয়ে রসালো আলোচনা চলছে। ঠিক তখনই ভিড় ঠেলে আইরিন ঘরে ঢুকলো। ওর হাতে ধোয়া ওঠা এক কাপ চা। দাদিকে আলতো করে সরিয়ে ও মাহিরের সামনে এসে দাঁড়ালো। মাহিরকে দেখে ও শান্ত গলায় জিজ্ঞেস করলো, চাটা কি এখনই খাবে, না নিচে গিয়ে নাস্তার সাথে খাবে? মাহিরের মাথাটা তখন প্রচণ্ড দপদপ করছিল। গত রাতের সেই মানসিক হাঙ্গামা, অপমান আর অনিদ্রার ধকল এখন তীব্র মাথা ব্যথা হয়ে ফিরে এসেছে। ও কোনো কথা না বলে চায়ের কাপটা হাত বাড়িয়ে নিল। দাদি আইরিনকে ধমক দিয়ে বললেন, বেতাবিজ মায়া, জামাই কি তোর দোস্ত লাগে যে এমবে কথা কোস? সম্মান দিয়ে কথা কবি, আপনি আজ্ঞে কই তোর? তিনি মাহিরকে বললেন, তুমি কিন্তু শাসন করবা ওরে জামাই, বুঝছো? সব শিখাইয়া পড়াইয়া নিজের মনের মতো গইরা নিবা, আর কথা না মান্য করলে আমারে বলবা, একদম জালি বেত দিয়া সোজা কইরা দেব। মাহিরের একদম মনে হলো না তার পরিণীতা জালি বেতের মার খাওয়ার সম্ভাবনা শুনে বিচলিত হয়েছে, বা তার ব্যবহারে কোনো পরিবর্তন হবে। ও জামাই, রাইতে তোমারে ভালো মতন সেবা যত্ন করছেনি বউ? সালাম করছেনি? মাহির আরেক দফা রাতের কথা শুনে চা মুখে দিয়ে ভীষণ খেল। এরা আসলে জানতে কি চাইছে? সবাই তাতে হেসে উঠল। বেশ উল্টো জুটি মিলছে। জামাই মশকরা শুনে লজ্জায় বিষম খাচ্ছে, আর অন্যদিকে বউ মুখে কুলুপ এঁটে দিব্যি সকাল থেকে বাড়ি ঘর হেঁটে বেড়াচ্ছে। আইরিন ঘরের বাকিদের দিকে ফিরে চড়া গলায় বলল, বড়দাদি, তোমরা নিচে গিয়ে মেহমান সামলাও তো, তার মাথা ব্যথা করছে, একটু শান্তিতে থাকতে দাও। আইরিনের ধমকে ঘরটা ধীরে ধীরে খালি হয়ে গেল। ও জানালার পর্দাটা একটু ঠিক করে দিতেই মাহিরকে বলল, নাস্তা নিয়ে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। নাস্তার এলাহি আয়োজন হয়েছে। খাওয়া শেষ হলে মুরব্বিরা নাকি তোমার সাথে জরুরি কথা বলবে। মাহির চায়ের কাপে চুমুক দেয়। আইরিন যখন ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, তখন মাহির খুব ধীরস্বরে ডাকলো, শুনুন। আইরিন দরজায় দাঁড়িয়ে ফিরে তাকালো। মাহির চায়ের কাপটা পাশে রেখে ওর চোখের দিকে সরাসরি তাকালো। ওর স্বরে অপরাধবোধ ফুটে উঠল। সে বলল, কাল রাতের ব্যবহারের জন্য আমি সত্যিই দুঃখিত। পরিস্থিতি যাই হোক, আপনার উপর ওভাবে চিৎকার করা বা রূঢ় হওয়াটা আমার একদমই উচিত হয়নি। যত বাজে পরিস্থিতি হোক না কেন, এটা আমার ব্যক্তিত্বের সাথে যায় না। এই পুরো ঘটনায় যদি কেউ নির্দোষ থেকে থাকে, তবে সেটা আপনি। আমি স্রেফ আগের মাথায় সেটা ভুলে গিয়েছিলাম এবং অনেক আজেবাজে কথা শুনিয়েছি।
আই অ্যাম রিয়েলি সরি ফর দ্যাট। আইরিন এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ও হয়তো মাহিরের কাছ থেকে, আর যাই হোক, এত দ্রুত এমন এক বিনম্র স্বীকারোক্তি আশা করেনি। ওর চেহারার সেই চিরচেনা কাঠিন্য কিছুটা কোমল হলো। ও কোনো পাল্টা উত্তর দিল না, ঘাড় কাত করে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। খানিক বাদে মাহির ফ্রেশ হয়ে নিচে নামতেই আরেক দফা অবাক হয়ে গেল। আসলেই এলাহি কাণ্ড! ডাইনিং টেবিলে রাজকীয় ভোজের আসর বসেছে। ঝুড়ি ভর্তি গরম লুচি, পরোটা, বাটি ঠাসা ঝুরা মাংস, খাসির পায়া, ঘন দুধের সেমাই আর খাঁটি ঘিয়ের গন্ধে মোমো করছে চারপাশ। মাহিরকে দেখেই কুলসুম বেগম ব্যস্ত হয়ে পড়লেন। তিনি দ্রুত টেনে একটা চেয়ার এগিয়ে দিলেন। বসো বাবাজি, বসো। অনেক বেলা হয়ে গেছে, খিদে লেগেছে নিশ্চয়। মাহির কিছুটা আড়ষ্ট হয়ে বসল। সে বসতে না বসতেই তার প্লেটে ৩-৪টা লুচি বেড়ে দেয়া হলো। কুলসুম বেগমের সাথে আরও দুজন আত্মীয়া সেখানে ছিলেন। তারা মাহিরকে ঘিরে ধরলেন। একজন জোর জোর করে আরও ১ চামচ ঝোল তুলে দিতে দিতে বললেন, শহরের মানুষের তো এসব টাটকা ফ্রেশ সচরাচর খাওয়া হয় না। আমাদের গ্রামে মাংস একদম নরম। আবার তোমার শাশুড়ির রান্নার হাত ভালো। খেয়ে দেখো তো কেমন লাগে। আইরিন, এর সিকি ভাগও পারলে তোমার কপাল খুলবে। মাহির প্লেট সামলানোর চেষ্টা করে বিনীতভাবে বলল, এত তো আমি খেতে পারবো না। কুলসুম বেগম কানেই তুললেন না। তিনি বরং অন্য বাটি থেকে মিষ্টি সেমাই এগিয়ে দিয়ে বললেন, না না, একটুও না বললে চলবে না। আইরিন টেবিলের একপাশে দেয়ালের কাছে চুপচাপ দাঁড়িয়ে ছিল। তার চোখে সেই চেনা নির্লিপ্ত ভাব। সে দেখছিল মাহির কীভাবে অনুরোধের চাপে দিশেহারা হয়ে পড়ছে। ভদ্রলোক বোধ হয় না বলতে শেখেননি। মাহির একবার আর চোখে আইরিনের দিকে তাকালো, যেন মনে মনে সাহায্য চাইছে। কিন্তু আইরিন পাল্টা কোনো প্রতিক্রিয়া দেখালো না। বরং সে যখন দেখল তার মা জোর করে মাহিরের প্লেটে আরও একটা পরোটা তুলে দিচ্ছেন, তখন তার ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল। পুরো সময়টা জুড়ে মহিলারা মাহিরকে নিয়ে নিজেদের মধ্যে ফিসফিস করে হাসি ঠাট্টা চালিয়ে যাচ্ছিলেন। এক একজন এক একটা খাবারের বাটি এগিয়ে দিচ্ছে আর খাওয়ার জন্য পিড়াপিড়ি করছে। সবার এই উপচে পড়া আদর আর আন্তরিকতা তাকে এক ধরনের অস্বস্তিকর কৃতজ্ঞতায় ডুবিয়ে দেয়। খাওয়া শেষ হতেই কুলসুম বেগম তাকে হাত ধোয়ার পানি এগিয়ে দিলেন। ঠিক তখনই কোত্থেকে আইরিনের ছোট ভাই বোন আর পাড়া পড়শির কয়েকটা বাচ্চা হুড়মুড় করে ঘরে ঢুকলো। তারা আগে থেকেই তৈরি হয়েছিল। তাদের চোখে মুখে উত্তেজনা। দুলাভাইয়ের হাত ধোয়ানোর নাম করে বকশিশ আদায় করলো। তাদের অস্বস্তি ও ভয় কেটেছে। এখন বিয়ের স্বাভাবিক আনন্দ করতে কোনো বাধা নাই। ওরা থামাতে এলে মাহির ব্যাপারটাকে প্রশ্রয় দিল। বেশ সময় নিয়ে দর কষাকষি চলল। তারপরও মন মতো বকশিশ পেয়ে শালা শালিদের কাছে দুলাভাই প্রিয় পাত্র হয়ে ওঠে। আজ দুপুরের খাবার ও বিকেলের নাস্তা খাওয়ানোর জন্য পাড়ার পরিবার থেকে দাওয়াত আসে। রাজীবের হবু শাশুড়ির সম্পর্কে খুব সামান্যই আগ্রহ ছিল তার। তাই তাদের পারিবারিক অবস্থান সম্পর্কে সে নিশ্চিত নয়। কিন্তু তার জোর খাটানো শ্বশুরের বেশ সম্মান ও প্রভাব স্পষ্ট। তাই আইরিনকে তেমন পছন্দ না করলেও মাহিরের সমাদরের জন্য সবাই মুখিয়ে আছে। হাত ধোয়া শেষ হতেই কাশিফ আর বাকিরা যখন মাহিরের হাত ধরে পাড়া বেরাবে বলে হিড়হিড় করে সদর দরজার দিকে টানতে শুরু করেছে,
ঠিক তখনই বৈঠকখানার দিক থেকে ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল। আফজাল মেম্বার পর্দা সরিয়ে ডাইনিং স্পেসে ঢুকলেন। তাদের পেছনে আরও 2-3 জন মুরব্বি গোছের লোক। মেম্বার সাহেবকে দেখেই বাচ্চাদের চঞ্চলতা নিমেষে উধাও হয়ে গেল। মাহিরের হাত ছেড়ে দিয়ে একটু পিছিয়ে দাঁড়ালো। আফজাল মেম্বার হাতের লাঠিটা মেঝেতে একবার ঠুকে গম্ভীর গলায় বললেন, আরে আরে, তোমরা দেখি জামাইয়ের এখনই নিয়া টানাটানি শুরু করছো। ছাড়ো ওরে, ওর সাথে আমাদের কিছু দরকারি কথা আছে। গ্রাম তো সারা জীবনই দেখবে, এখন মুরব্বিদের সাথে একটু বসুক। ভাবি চা পাঠায়েন। মাহির শীতল দৃষ্টিতে তার দিকে তাকালো, তারপর স্পষ্ট স্বরে বলল, আপনারা বসুন, এখন যেতে পারবো না, আমার কিছু কাজ আছে, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। পিনপিন নীরবতা ছেয়ে পড়ল। আফজাল মেম্বার মুখ খুলে আবার বন্ধ করলেন। মহিলারা ঘোমটা বড় করে একটু পিছিয়ে গেলেন। হঠাৎ সব কিছু ছাপিয়ে আইরিন খিলখিল করে হেসে উঠল। মাহির অবাক হয়ে দেখল তাকে। সে কি অনচ্ছল হাসি! নদীর তরঙ্গ যখন আলতো করে তোটে আছড়ে পড়ে, তেমনি শ্রুতিমধুর এক গোছা রেশমি চুড়ির রিনঝিন শব্দ যেন মন কাড়বে, ঠিক তেমন। এক মুহূর্তের জন্য মাহিরের অশান্ত মনকে স্থির করবে, একদম ঠিক তেমন। কুলসুম বেগম মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলেন। এই মেয়েটা সংসার করবে কিভাবে? তিনি তাকে কয়েকবার ঝাঁকুনি দিয়ে থামতে বললেন, এতে মেয়ের হাসির ধমক আরও বেড়ে গেল। উপায় না পেয়ে পিঠে দুম করে কিল বসিয়ে দিলেন। আইরিন হাসতে হাসতেই বলল, সৎ মায়ের আসল রূপ দেখিয়ে দিলে তো, এখন কি হবে? আফজাল মেম্বার তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালেন। মাহিরকে বললেন, সমস্যা নাই, কাশিফ তোমার নিয়ে আসবে আমার বৈঠকে। ভাবিকে কই মেয়েকে কাল পরশু পাঠায় দিবেন শ্বশুর বাড়ির। আর আদব লেহাজের নাই কোনো ঠিক। নাম তো আপনারা আমার নষ্ট করতেছেন। আইরিন ঘরে এসে দেখল মাহির কপাল চেপে ধরে চেয়ারে বসে আছে। সে কাশিফকে ডেকে বলল, ঝান্টু বাম নিয়ে আয় দুলাভাইয়ের জন্য। মাহির চোখ খুলে বলল, কি আনবে? ঝান্ডু বাম? কেন? মাথা ব্যথার জন্য। আর কেন আনবে? প্রয়োজন নেই, তোমার ইচ্ছা। আইরিন খাটের অন্য পাশে পা উঠিয়ে বসল। শাড়ি গোছগাছ করে বলল, তুমি কি ঠিক 30 মিনিট পর যাবে নাকি আরও দেরি করবে? মাহির ভুরু কুঁচকে বলল, মানে? কোনো কাজ তো নেই তোমার? আমার ধারণা তাদের অপেক্ষা করানোর জন্যই এখানে বসে আছো। মেম্বার চাচাকে সবার সামনে সাইলেন্ট স্ল্যাপ দিলে আর কি? ওনার প্রতি তোমার গভীর ক্ষোভ বোঝা যায় স্পষ্ট। মাহির শীতল স্বরে বলল, ক্ষোভ না থাকলেও বরং অস্বাভাবিকতা হতো। কেন, আপনি কি অপমানিত বোধ করছেন আমার কাজে? তোমার তাই মনে হলো? এটা মাহিরকে তুমি ডেকে একদম তার মাথায় গোলমাল লাগিয়ে দিচ্ছে। কি যন্ত্রণা! না, সম্ভবত। উই সিমড প্লিজড টু সি হিম অ্যাংরি অ্যান্ড স্পিলেস। উই আর অবজারভেন্ট দেন। এই লোক আপনার কেমন চাচা হয়? পাড়ার চাচা, ক্ষমতার প্রয়োজনে চাচা। তিনি গ্রামে রাজনীতি করেন, আমার বাপ টাকা ঢালে। ইন রিটার্ন তিনি আমার বাপের ইনকাম বাড়ার ব্যবস্থা করেন। এইভাবে চলছে বছরের পর বছর। এবং সে আপনাকে তেমন পছন্দ করে না। এটা কিভাবে বুঝলে? তার মানে? ঠিকই ধরেছি, উত্তরটা দাও। প্রথমে রাজীব কোনো সুপাত্র ছিল না। আপনাদের পারিবারিক অবস্থার জানার পরে সে বিয়ে কেন ঠিক হয়েছিল তা নিয়ে আমি আরও কনফিডেন্স। এছাড়াও যেভাবে আমার সাথে হুট করে বিয়ে দিয়ে দিল, তাতে আপনার ফিউচার নিয়ে খুব বেশি কনসার্নড মনে হয়নি। আইরিন গল্প বলার মতো করে বলল, টাকা পয়সা বাড়লে বন্ধু বাড়ে, তেমনই আফজাল মেম্বার আর তার ফিনান্সিয়াল ব্যাকারের আচ্ছা তেমন
গুরুত্ব পাচ্ছে না। এখন তার মাথায় দায়িত্ব পড়ল। রফিকের সরকারের বেয়াদব মেয়েটাকে 1 মাসের মধ্যে কোনোমতে বিয়ে দিতে পারলে তিনি তাকে মাথায় তুলে নাচবেন, বাকিটা আপনার সামনে। মাহির প্রশ্ন করল, না কেন? আইরিনকে এভাবে বিয়ে দিতে উদ্যত হয়েছিল তার বাবা, আর সেই বন্দোবস্তে আইরিনই বা এমন উদাসীন ছিল কিভাবে? প্রশ্নগুলো তোলা রাখল ভবিষ্যতের জন্য। আফজাল মেম্বারের বৈঠকখানায় ঢোকার পর থেকেই মাহির বুঝতে পারে তীর নিশানায় লেগেছে। প্রত্যেকের মুখ থমথম হয়ে আছে। রফিক সরকার তক্তপোশের এক কোণে পাথরের মূর্তির মতো বসে আছেন, গায়ে দামি আদ্যির চাদর, হাতে সিগারেট। তিনি নিজে কোনো কথা বলছেন না, কেবল তার শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মাহিরকে মেপে নিচ্ছেন। এই নীরবতা পুরো ঘরের উপর একটা পাহাড়সম গাম্ভীর্য চাপিয়ে দিয়েছে। সব কথা গুছিয়ে বলার দায়িত্ব নিয়েছেন আফজাল মেম্বার। তিনি পানের বাটা থেকে একটা পান মুখে দিয়ে কিছুটা গদগদ হাসিতে মাহিরের দিকে তাকিয়ে মুখ খুললেন। বসেন জামাই, বসেন। শরীর মন সব ঠিকঠাক আছে তো? আমাদের নিশিখালী বিলের রাজা রুই খাবেন আজই রাতে আমার গরিবখানায়। বিলে জেলে পাঠিয়ে দিচ্ছি একদম সকালবেলা। বিলের উপর একটা ডায়েরি খোলা। মেম্বার সাহেব খাতাটা মাহিরের দিকে একটু এগিয়ে দিয়ে খাঁটি গ্রামীণ টানে বলতে শুরু করলেন, শোনেন বাজান, আমার রফিক ভাইজাব মানুষটা অল্পভাষী হইতে পারে, কিন্তু কলিজাটা বড়। উনার বড় মাইয়া আইরিনকে তিনি সোনার চামচে মুখে দিয়ে মানুষ করছেন। তা কাল যা হাওয়ায় তো হইছেই। এখন আপনি আমাগো ঘরের মানুষ। জামাইয়ের শুরু থেকে ঠিকমতো খাতিরদারি করতে পারি নাই, সেই আফসোস সারা জীবন থাকবো। তো ভবিষ্যতের পরিকল্পনাটা কইরা ফেলি। এই দেখেন একখান নতুন জাপানি হোন্ডা আমার পক্ষ থেকে উপহার। আর এই যে লিস্ট, পুরা ঘরের আসবাব, বিছানা, বালিশ, ঘর সাজানোর সব রেডি। নগদ তো আছেই। ওইটা দিয়া একটা জুৎসই কারবার খাড়া করাইতে পারবেন। চাকরি বাকরি ছাইড়া দিয়া নিজের পায়ে দাঁড়াতে পারবেন। হাজার হোক, গোলামির চেয়ে নিজ মালিক হওয়া বেশি আরামের, তাই না কন? হ্যাঁ হ্যাঁ। রফিক সরকার এবার একবার মা তার মেয়েকে নিয়ে যেতে হলেই এই সম্পদের ঝোপটা গ্রহণ করতেই হবে। এটা তার আভিজাত্যের প্রশ্ন। আর সেই সম্পদের মেয়ে জামাইকে কাবু করা গেলে আরও ভালো হয়। একজন মেম্বার হয়ে যৌতুক দিতে চাইছেন। মাহিরের চোখ মুখ শক্ত দেখে মেম্বার সাহেব আবার ফোড়ন কাটলেন। ছি ছি, যৌতুক ভাইবা আমার মন কালা করবেন না। আমাদের এই গ্রামের দস্তর হইল মায়া বিদায়ের সময় তারে সব সাজাইয়া গুছাইয়া দেওয়া। রফিক সরকারের মতন শ্বশুর পাইছেন, আপনার তো কপাল খুলছে গো বাজান। কয়জন শ্বশুর সেদে জামাইয়ের ব্যবসার মূলধন দেয় কেন? মাহির খাতাটার উপর দিয়ে একবার ঠান্ডা চোখে চোখ বুলালো। নগদ টাকা, হোন্ডা, ফার্নিচার, এসব যেন তার আত্মসম্মানকে বিদ্রূপ করছে। তারা ভাবছে কাল রাতের দুর্ঘটনার একটা চড়া মূল্য চুকিয়ে তাকে কেনা সম্ভব। মাহিরের ভেতরটা জেদে টান টান হয়ে উঠল। সে খুব শান্তভাবে খাতাটা বন্ধ করে টেবিলের এক পাশে সরিয়ে দিল। রফিক সরকারের চোখের দিকে সরাসরি তাকিয়ে খুব স্পষ্টভাবে কথা বলা শুরু করল। তার ভাষায় কোনো দ্বিধা ছিল না, শুধু ছিল পৌষ দীপ্ত কাঠিন্য। ওনারা তো কাল রাতেই কারো মতেই তোয়াক্কা না করে আইরিনকে আমার সাথে বেঁধে দিয়েছেন। আবার বলেছিলেন আমার ব্যাপারে সব খোঁজ নিয়েছেন। তখন আপনার মনে হয়নি সামান্য চাকরি করা ছেলে চলবে না? যখন কবুল পড়ানো হচ্ছিল তখন কি এই ব্যবসার কথা কেউ তুলেছিলেন? তখন তো ইজ্জত বাঁচানোই ছিল মুখ্য। এখন যেহেতু ও আমার স্ত্রী, তাই ওকে আমার সীমাবদ্ধতার ভেতরেই থাকতে হবে।
রফিক সরকার এবারে একটু নড়েচড়ে বসলেন। মেম্বার সাহেব আকাশ থেকে পড়ে বললেন, কইলেন কি বাজান, এগুলো তো আপনারই পাওনা। শ্বশুর শখ কইরা দিতাছে, না করলে তো মানুষে হাসবো। মানুষ কি বলবে তাতে আমার কিছু যায় আসে না মেম্বার চাচা। এই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমি কোনো ব্যবসায়ী নয় যে লাভ ক্ষতির অঙ্ক করে সংসার সাজাবো। তাইলে সারা জীবন এই সাইপার চাকরি করতে চান? সরকারি হইলেও বুঝতাম। তাই জেদ করবেন না বাজান। আমি একজন সাধারণ চাকরিজীবী, একদম সাদামোটা মধ্যবিত্ত জীবন আমার। আমার যা সামর্থ্য আইরিনকে তার মধ্যেই থাকতে হবে। আপনাদের দেয়া হোন্ডার তেলের খরচ মেটানোর সামর্থ্য হয়তো আমার আছে, কিন্তু অন্যের দক্ষিণা বয়ে বেড়ানোর ইচ্ছে বা মানসিকতা কোনোটাই আমার নেই। রফিক সরকারের দিকে তাকিয়ে এক মুহূর্তে থামল, তারপর একটা ক্ষীণ খোঁচা দিয়ে বলল, আমি আমার আত্মসম্মান বিক্রি করে আপনাদের মেয়েকে সুখে রাখার মিথ্যে নাটক করতে পারবো না। আপনারা ওকে আমার সাথে পাঠাতে চেয়েছেন, আমি আমার দায়িত্ব মেনে নিয়েছি, কিন্তু দয়া করে আমাকে কেনার চেষ্টা করবেন না। যখন আমি যাব আইরিন কেবল ওর নিজস্ব জিনিস নিয়ে আমার সাথে যাবে। এর বাইরে একটি সুতো আমি আমার ঘরে তুলব না। রফিক সরকারের পাথুরে মুখে এবার এক ধরনের অস্থিরতা দেখা গেল। এমনটা তিনি আশা করেনি। মাহিরের এই সোজা সাপটা কথা তার জামাতার উপর কর্তৃত্বের আশা এক নিমিষে ধূলিসাৎ করে দিল। মাহির দাঁড়িয়ে কিছুক্ষণ সময় নিয়ে দৃঢ় স্বরে বলল, আপনাদের মেয়েও বাইরে দাঁড়িয়ে। তিনিও শুনে রাখুন, আমার ঘরে কোনো রাজকীয় আয়োজন নেই। খুবই সাধারণ জীবন যাপনে অভ্যস্ত আমি, কিন্তু কাউকে আধারে রেখে অপছন্দের জীবনে নিতে বিন্দুমাত্র আগ্রহী নই। আপনার বাবার এই দান করা সুখ সুবিধা আমি নেব না। এখন ভেবে দেখুন, এই মধ্যবিত্তের টানাটানির সংসারে আপনি আমার সাথে যেতে পারবেন কি না। সিদ্ধান্ত আপনার। আফজাল মেম্বার হাই হাই করে বললেন, আরে কি কও তুমি জামাই, তুমি যেমনি রাখতো সেমনেই থাকবে সে। ভাত ডাল যা দিবা তাই খাবে। মাহি সে কথা আগ্রহ করে বলল, কি বললাম শুনলেন? সিদ্ধান্ত আপনার, এবং যেন শুধু আপনারই হয়।